দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন বাজারজাত করতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা কামনা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি চরমে, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস, অভিযোগ চালকদের। আওয়ামী সরকারের লুটপাটকে দুষলেন অর্থ উপদেষ্টা। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, জানালেন সিইসি। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের কার্যক্রম শুরু। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে 2 জন নিহত, আহত 7 জন। চিকিৎসার ব্যয় বহন করবে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেশিন দুটি ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ওষুধের কাঁচামাল তৈরিতে দেশেই আধুনিক ল্যাব তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এই সভায় ঔষধের কাঁচামাল উৎপাদনে ল্যাব প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে। এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দেয়ার রিসার্চ, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটার উপরে আজকে আলোচনা হলো। কাদেরকে দায়িত্ব দিচ্ছেন আপনারা? এটা এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড এই আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যান্ড ইউজিসি আমাদের সমন্বয় হবে, বাট বুয়েট এটার উদ্যোক্তা। মেডিসিনের র মেটেরিয়াল বানানোর যে ল্যাব, সেই ল্যাবের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে প্রপোজ করেছিলাম। কি পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে? অর্থশাস্ত্র সেটা গবেষণার, এটা একটা লম্বা সময়ের ব্যাপার। এটা এখনই বলা যাবে না যে আসলে কি পরিমাণ, কিন্তু যেহেতু বাংলাদেশে এটা হয় না, হওয়া দরকার। এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশ থেকে মেডিসিন এক্সপোর্ট করা হয়, কিন্তু সেই মেডিসিনের যে র মেটেরিয়াল সেইটা বাংলাদেশে হয় না। এটাকে হওয়া দরকার। হইলেই অর্থশাস্ত্রের ব্যাপারটা পরে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক এবং গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেয়ার জন্য জাপানি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। আগামী 16 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতার চেয়ে ফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোন আলাপের সময় তারেক রহমান এই সহযোগিতা চান। তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সংকট নিরসনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এই তথ্য জানান। বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনাল দ্রুত সংস্কারের চেষ্টা চলছে বলেও জানান অনিন্দ ইসলাম। দিন দিনই গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করছে।
পাম্প স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ভোগান্তি বাড়ছে বলে জানান পাম্প স্টেশন কর্তৃপক্ষ। সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানেন না কেউই। বিস্তারিত রিপোর্টে। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে ঘাটতি। গ্যাসের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর পাম্প স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা স্টেশনের বাইরে অপেক্ষায় থাকতে দেখা গেছে সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। সকালবেলা নিচে 120 টাকার গ্যাস ঢুকছে 3 ঘন্টা সিরিয়াল দাঁড়ায়, আর এখন আবার দেখেছেন 1 ঘন্টা পর মনে হয় পাম্পে যাইতে পারবো কি। আধা বেলার গাড়ি আমি আরো 1 ঘন্টা আগে বসাই দিছি, বেরোইছি 8টার সময়, কয় ঘন্টা চালাইলাম। মালিকের জমাও দিতে হইব, আবার গ্যাস না নিলে এবার সারাদিনের জমা দিতে হইব। ভোর 3:30 লাগাইছি, 6:30 বাজে গ্যাস পাইছি, মাত্র 120টার গ্যাস। কেউ একটা পাউরুটি খায় মনে করেন দিন গেতিছে, কারো মনে করেন ফুটপাতে 1 প্লেট ভাত খায় কি দিন গেতিছে। এইভাবে কি জীবনযাপন করা যায়? কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়াতে ভাড়ার গাড়ির জমা টাকা দিতেও অনেকে হিমশিম খাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে অনেকে পড়েছেন বিপাকে। মালিক পক্ষ তো জমা তো কম নেয় না, আপনি গ্যাস পাইলো জমা 1200, আর গ্যাস না পাইলেও জমা 1200, জমা কম নাই। 80 টাকার গ্যাস যদি ঢুকে 80 টাকা কয় টাকা পারবো মালিকের জমা করতে, আর আমরা চলবো কেমনি? দাম বাড়ানোর ইচ্ছা থাকে সরকারের, তাহলে দাম বাড়ায় দেখ, আমার লগে কমিশন তো থাকলে দিয়ে দেখ। এইভাবে জনগণকে হয়রানি করার কোনো মানিও না। অত সমস্যা হলে আমি মনে করি আপাতত গ্যাসের লাইন ডাইরেক্ট অফ করে দেওয়া উচিত। পাম্প স্টেশন কর্তৃপক্ষ বলছেন গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা জানেন না তারা। আগে 180-200 এরকম প্রেশার থাকতো, এখন 100-110 এরকম প্রেশার। অন্য ছোট ছোট পাম্প যেটা সেটি বন্ধ, এলাকা আমাদের পাম্পের চাপ বেশি। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে দেশকে আমদানি নির্ভর করে রাখার কারণেই দেশে এখন গ্যাস সংকট। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 দিবস উপলক্ষে রাজধানীতে বিনিয়োগ ভবনে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, জ্বালানি সমস্যা সমাধান না হলে দেশে বিনিয়োগও হবে না। তাই সরকারের এখন অগ্রাধিকার রয়েছে জ্বালানি খাতের উন্নয়ন। উন্নয়নের নামে আগের সরকার শুধু গল্প ও ফানুসের বয়ান রেখে গেছে মন্তব্য করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ডুবন্ত জাহাজের মতো একটি অর্থনীতি পেয়েছে, ফলে চ্যালেঞ্জও অনেক বড়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানান, প্রবাসে শ্রমবাজারের দিগন্ত খুলতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সিইসি এমনটিই জানান। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে কবে ভোট হবে সেটার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও জানান, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়ে স্পিকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বৈঠকে আরও 3 কমিশনার এবং কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন।
রাজধানীর মিরপুরে মঙ্গলবার দেয়াল ধসে টিসিবির পণ্য নিতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর মিরপুর কলেজের পেছনে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছিলেন স্থানীয়রা। দুপুর 1টার দিকে কলেজের সীমানা প্রাচীর ধসে মৃত্যু হয় 2 জনের, চাপা পড়েন অনেকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। একজন ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় আহতদের নেওয়া হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। চিকিৎসকরা জানান আহত 5 জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে। তাদের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। যে একজন স্পট ডেড ছিল সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। আরেকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। আরেকজন আইসিইউতে সে খারাপ অবস্থায় আসছিল, আমরা প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়েছি, ভেন্টিলেশন দিয়েছি। উনি বিকাল 5:30টায় মারা গেছে। বাকি 5 জন রোগী আছে, তাদের অবস্থা ইনশাআল্লাহ রহমান, তাদের প্রত্যেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং তাদের প্রাথমিক অপারেশন সম্পন্ন করা হয়েছে। পরবর্তী চিকিৎসা ইনশাআল্লাহ এখানেই সম্পন্ন করা সম্ভব হবে। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। 7 জনের মধ্যে একজন এখানে আইসিইউতে মারা গেছে, আর বাকি 6 জনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 5 জন এখানে এখন চিকিৎসাধীন আছেন। প্রাথমিক অপারেশন 5 জনেরই হয়েছে। সবার সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন ওনারা বর্তমানে ভালোই আছেন। তবে ওনাদের কিছু কিছু অপারেশন একটু স্টেবল হওয়ার পরে করতে হবে, সেটা ডাক্তার সাহেবরা করবেন। এদের পূর্ণ খরচ আমরা সরকার থেকে বহন করব ইনশাল্লাহ। ডাক্তার সাহেবরা যতটুকু সেবা দেওয়া দরকার সর্বোচ্চ সেবা ওনাদেরকে প্রদান করবেন। হাসপাতালের বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী কিনতে হলেও সেই খরচও সরকার দেবে বলে জানান তিনি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ঘটনাবহুল 29 জুলাই আজ 24-এ ফ্যাসিস্ট হটানো আন্দোলনের এই দিনটিতেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। সেই সাথে আন্দোলনকারীদের উপর হামলা, গ্রেফতার, নির্যাতনে আরও বেপরোয়ানা। বিপরীতে জাতীয় শোক পালন থেকে শুরু করে রাজপথে প্রতিবাদ কর্মসূচিতে দিনভর উত্তেজনা। ডিবি কার্যালয়ে সমন্বয়কদের ধরে নিয়ে ভাত খাওয়ানোকে হাইকোর্টের জাতিকে নিয়ে মশকরা বলে সম্বোধন এবং আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বেগও এদিনেই। বিস্তারিত রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে তখন টান টান উত্তেজনা। দিনভর সংঘাত ও সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত কর্মসূচি সামনে আসে এদিন। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠকে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অন্যদিকে হামলা ও হয়রানির প্রতিবাদে আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় তাদের উপর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা। সহিংসতায় নিহতদের স্মরণে পরদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার। পাশাপাশি কালো ব্যাজ ধারণের আহ্বান। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। তবে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। কালোর পরিবর্তে লাল কাপড় মুখে বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারে নামে তারা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই কর্মসূচি। এদিন আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা এবং পুলিশ হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির দাবিতে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। একই সময়ে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনার তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে মন্তব্য আসে উচ্চ আদালত থেকেও। প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। এসব ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান মানবাধিকার কর্মী, শিক্ষক, আইনজীবী সহ বিশিষ্ট নাগরিকরা।
ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন। কোথায় কোথায় আগে ছিল আপনাদের যে ৭১-এর রাজাকার, আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী, অবশ্যই এখনো চেঞ্জ হয়নি। ২৯ জুলাইয়ের রাজপথের প্রতিরোধ, শিক্ষার্থীদের ঐক্য এবং ধারাবাহিক কর্মসূচি আন্দোলনের বিজয়ের পথকে আরও সুদৃঢ় করে। বিশ্লেষকদের মতে জুলাইয়ের এই দিনগুলোই ছিল শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের বিজয়ের সূতিকাগার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যারা এখনও গেজেটভুক্ত হননি তাদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। সেই সাথে শহীদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ এবং পাকাকরণের উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে মঙ্গলবার সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের যথাযথভাবে দায়িত্ব পালন করলে ২ বছর পর এসে শহীদের সংখ্যা নির্ধারণে এমন বেগ পেতে হতো না, বর্তমান পরিস্থিতিরও সৃষ্টি হতো না। আশ্বস্ত করেন, যারা এখনও তালিকাভুক্ত হননি অথচ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে সারা দেশে শহীদদের কবর স্থায়ী ও পাকা করার জন্য বাজেট বরাদ্দ ছিল, বাস্তবে সেখানে অনিয়ম ও দুর্নীতি ছায়া দেখা গেছে বলে জানান তিনি। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে কেউ তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সময় যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখানে মাতোয়াইল কবরস্থানে এসেছি। এখানে ১৭ জন জুলাই আন্দোলনের শহীদদের দাফন করা হয়েছে এবং সেই কবরগুলো এখন পর্যন্ত স্থায়ী করা হয় নাই। আমরা এই কবরগুলোকে, যেহেতু এটা পঞ্চায়েতের কবর, এটাকে স্থায়ী করা হবে, পাকা করা হবে এবং তাদের কবরটিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব এবং দ্রুততম সময়ের মধ্যে এটিকে বাস্তবায়ন করব। সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ৩০ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে। গত মধ্যরাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা। ৫ দফা দাবিতে আজ বুধবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছিল সমিতি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় মধ্যরাতে মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বৈঠক হয়। অ্যাম্বুলেন্স মালিক সমিতির ৫ দফা দাবির বিষয়ে সরকার আগামী ১ মাসের মধ্যে সিদ্ধান্তে আসবে বলে জানান শিমুল বিশ্বাস। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন বাজারজাত করতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা কামনা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি চরমে, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অভিযোগ গাড়ি চালকদের। আওয়ামী সরকারের লুটপাটকে দুষলেন অর্থ উপদেষ্টা। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, জানালেন সিইসি। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের কার্যক্রম শুরু। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে ২ জন নিহত, আহত ৭ জন। চিকিৎসার ব্যয় বহন করবে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়। এর আগে ৯টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।